দর্শক, রাজনীতিতে নতুন একটা সুর তৈরি হয়েছে। সেই সুরটা হচ্ছে বিগত 111-এর সরকারের সময়ে অর্থাৎ 2007-এ যে -2 ফর্মুলা সামনে আনা হয়েছিল এবং -2 ফর্মুলা সামনে এনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগার বানিয়ে দুইটা বাড়িতে তাদের দুইজনকে রাখা হয়েছিল এবং সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদেরকে মাইনাস করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই -2 ফর্মুলা কার্যকর হয়নি। 2026-এর নির্বাচনের পরে এবার নতুন করে আবার আলোচনায় যেটা এসেছে সেটা হচ্ছে -1 ফর্মুলা। অর্থাৎ বাস্তবতার নিরিখে, বাস্তবতা অনুযায়ী আওয়ামী লীগের মিত্র শক্তি যারা, তারাও নাকি ভাবতে শুরু করেছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে শেখ হাসিনাকে বাদ দিয়েই ফিরতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে রাজনীতি করানো সম্ভব নয়। বাস্তবতা তারা হয়তো অনুধাবন করছে। ঠিক সেই মুহূর্তেই এই আলোচনাটা শুরু হয়েছে, উঠেছে, চতুর্দিকে গুঞ্জন রটছে। প্রবাসী এক বাংলাদেশি সাংবাদিক এই ব্যাপারে কিছু বক্তব্যও দিয়েছেন, একটা কন্টেন্ট তৈরি করেছেন, একটা বক্তব্য ফেসবুকে দিয়েছেন। সেই ব্যাপারগুলো আমরা যখন দেখছি তখন আমরা এরকম গুঞ্জন শুনছি যে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হচ্ছে কিংবা হয়ে গেছে লন্ডনে। সেখানে নিশ্চয়ই এই রাজনৈতিক আলাপগুলো আসবে। চলুন একটু জেনে দেখি যে শেখ হাসিনাকে মাইনাস করে, অর্থাৎ নতুন যে -1 থিওরি, সেই থিওরিটা কার? বাংলাদেশের রাজনীতিতে সেই থিওরি, নাকি বিদেশের মিত্র শক্তিরাই এখন আওয়ামী লীগের মানে ওয়েল উইশার হিসেবে চাইছে শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিভাবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার 111-এর ফর্মুলায় নতুন যে ফর্মুলা যুক্ত হয়েছে সেটা হচ্ছে -1 ফর্মুলা। শেখ হাসিনাকে বাদ দেয়া, রাজনীতি থেকে বাদ দেয়া। শেখ হাসিনার মিত্রশক্তিরাই নাকি ভাবতে শুরু করেছে শেখ হাসিনাকে আর বাংলাদেশে প্রাসঙ্গিক করা সম্ভব নয়। যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে তার বাংলাদেশে আসাও সম্ভব নয়, রাজনীতি করাও সম্ভব নয়। তার মানে শেখ হাসিনা কি জীবনের বাকিটা সময় তিনি ভারতেই অবস্থান করবেন, নাকি ভারত ছেড়ে অন্য আরও কোনো নিরাপদ দেশে তিনি চলে যাবেন? এই প্রশ্ন আসতেই পারে। এই প্রশ্ন যখন আসতে পারে তখন আমরা গত 2 দিন থেকে যে আলোচনাটা শুনছি সেটা হচ্ছে লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশমন্ত্রী তারা যাকে বলে এস জয়শঙ্কর এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তাদের মিটিং হয়েছে। এবং ডক্টর খলিল যে লন্ডনে অবস্থান করছেন সেটা আমরাও নিশ্চিত যে তিনি লন্ডনে অবস্থান করছেন। জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা গত আরও 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে আমরা এরকম খবর পেয়েছিলাম বিভিন্ন সূত্র থেকে। এখন দাবি করা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জয়শঙ্করের সঙ্গে ডক্টর খলিলের এই বৈঠকটা হয়েছে। বৈঠকে কি আলোচনা হলো? বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিএনপি সরকার এবং ভারতের সরকার যে এখন মনোযোগী সেটা নানা দিক থেকে বোঝা যাচ্ছে। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় বিএনপি সরকারকে ভারত সহযোগিতা করছে। ওসমান হাদির যে হত্যাকারী তাদেরকে ভারত গ্রেপ্তার করছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এই সিম্বলগুলো বলে দেয় যে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হয়েছে। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়েই নিশ্চয়ই তাদের আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনীতি একটা বড় ইস্যু নিশ্চয়ই তাদের আলোচনায় ছিল। এবং সেই ইস্যুতে অনেকে মনে করেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে ভারতের গ্রিন সিগন্যাল দেওয়ার অনেকগুলো শর্তের মধ্যে একটা বড় শর্ত ছিল আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাতে হবে এবং বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে, তবে সেই ক্ষেত্রে
তড়িঘড়ি করবে না এরকমটা শোনা যাচ্ছে। তারা খুবই আস্তে ধীরে ব্যাপারটা করতে চায়, কৌশলে করতে চায়, যেন কোনোভাবেই তাদের ঘাড়ের উপরে দোষ না আসে। আবার একটা আলোচনা চতুর্দিক থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে যেটা আবার ওই বিএনপির বিরোধী পক্ষ এখন যারা রয়েছে তারা বুঝতেও পেরেছে। তারা মনে করছে যে বিএনপি আওয়ামী লীগকে ফেরাবে শুধুমাত্র বর্তমান যে বিরোধী দল, ইসলামপন্থী বিরোধী দলগুলো রয়েছে, বিরোধী শক্তিগুলো রয়েছে, তাদেরকে বিএনপির পক্ষে একা মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে ফেরানো ছাড়া বিএনপির কোনো গত্যন্তর নেই। যদি বর্তমান বিরোধী শক্তি ইসলামপন্থী শক্তিকে বিএনপি ফাঁকা মাঠ দিয়ে দেয়, তাহলে তারা বিএনপির উপরে খুব সহসায় চড়াও হতে পারবে, তাতে করে বিএনপি সরকারের ক্ষতি হবে। এই আলোচনাটা বিএনপির পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে না, শুধু এই আলোচনাটা ওই বিরোধী পক্ষ, এনসিপি, জামাত, তাদের পক্ষ থেকেও বিভিন্নভাবে ফেসবুকে লেখালেখি হচ্ছে, সেই ব্যাপারটাও আমরা দেখেছি। অর্থাৎ তারা মনে করছে যে আওয়ামী লীগকে বিএনপি ফেরাবে জামাত এনসিপিকে মোকাবেলা করার জন্য, মূলত যেন ফাঁকা মাঠ পেয়ে না যায় জামাত এবং এনসিপি, এবং ফাঁকা মাঠ পেয়ে তারা যেন অনেক বেশি শক্তিশালী হয়ে না যায়। এই কথাগুলো রাজনীতিতে চলছে। এই কথাগুলো রাজনীতিতে যখন চলছে, তখন শেখ হাসিনাকে মাইনাস করার বিষয়টা উস্কে দিয়েছেন প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান। সুলতানা রহমান ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। যদিও তার অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয় যে তিনি মূলত আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট, এবং তার কন্টেন্টগুলো আওয়ামী লীগের পক্ষেই কন্টেন্ট তিনি তৈরি করেন, আওয়ামী লীগের পক্ষেই সমস্ত বয়ানগুলো তিনি তৈরি করেন। আওয়ামী লীগের বিপক্ষ শক্তির পক্ষে কিংবা তাদের পক্ষে যায় এরকম কোনো বক্তব্য তার কাছ থেকে খুব কম আসে। আওয়ামীপন্থী হলেও তিনি যে ব্যাপারটা বলছেন সেটা আওয়ামীপন্থী ব্যাপার খুব একটা মনে হয়নি আমার কাছে। সেই কারণেই আপনাদের সঙ্গে ব্যাপারটা উদাহরণ হিসেবে আনতে চাই। তার পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে তিনি তার যে ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা ব্যবহার করে পোস্ট দিয়েছেন। সেখানে লিখছেন তিনি, আমেরিকা এবং ভারত চায় আওয়ামী লীগ ফিরুক, তবে শেখ হাসিনাকে বাদ দিয়ে। মানে 1-11 মতো এবার -1। শেখ হাসিনার মতো বলিষ্ঠ নেতৃত্ব, শক্তিশালী জাতীয়তাবাদী নেতা দূরের কোনো সুপার পাওয়ার চায় না, তেমনি প্রতিবেশীও চায় না। তারা সম্ভবত দুর্বল রাজনৈতিক দল চাই বাংলাদেশের জন্য, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল কি শেখ হাসিনা ছাড়া কাউকে মানবে? এই প্রশ্ন তিনি তুলেছেন। আমার তার এই লেখাটা, ছোট্ট লেখা, তার এই লেখাটা যৌক্তিক মনে হয়েছে। যদিও তার ওই ভিডিও কন্টেন্টে এটা নিয়ে আরও অনেক বিশদ আলোচনা করেছেন, সেই আলোচনায় আমরা যেতে চাই না। ছোট্ট করে যে লেখাটা লিখেছেন সেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণেই যে শেখ হাসিনা যতদিন বাংলাদেশের দায়িত্বে ছিলেন ততদিন আমরা দেখেছি আমেরিকা কূটনৈতিক দিক থেকে খুব একটা বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি, আমেরিকার চাহিদাগুলো পূরণ হয়নি। সেই ক্ষেত্রে নিশ্চিত করেই আমেরিকা যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক কিংবা বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি হোক, এটা যদি চায়, তবুও তারা শেখ হাসিনাকে বাদ দিয়েই চাইবে, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয়। কারণ শেখ হাসিনাকে বাদ দিলে আমেরিকার পক্ষে ট্যাকেল করাটা, হ্যান্ডেল করাটা খুব সহজ হবে। এটা আমার পর্যবেক্ষণ যে সেটা তাদের জন্য সহজ হবে। কিন্তু ভারতের তো পরম বন্ধু শেখ হাসিনা, সেই ক্ষেত্রে ভারত কেন শেখ হাসিনাকে মাইনাস করতে চাইবে, সেটা একটা বড় প্রশ্ন। আমি জানি না সুলতানা রহমান আমেরিকার ভাবনার সঙ্গে ভারতের ভাবনা একত্র করছেন কেন, নাকি আমেরিকার ভাবনাতে ভারত প্রভাবিত হতে বাধ্য হবে এই কারণেই যে ভারতও দেখবে যে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে যখন শেখ হাসিনার উপরে মৃত্যু পরোয়ানা ঝুলছে, সেই মুহূর্তে যত টেকনিকই খাটান না কেন তাকে দেশে ফিরিয়ে, দেশে প্রত্যাবর্তন করিয়ে রাজনীতি করানো এটা সম্ভব নয়। বরং তারা যদি আওয়ামী লীগের রাজনীতির ওয়েল উইশার হয়েই থাকে, তাহলে বরং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসিত হোক, আবার সরব হোক, এটা তারা চাইতেই পারে। এই ক্ষেত্রে শেখ হাসিনাকে তারা পর করে দিচ্ছে, এই থিওরিটা খুব একটা অ্যাপ্লাই হয়তো হবে না, কিন্তু বাস্তবতার নিরিখে তারা হয়তো এটা অনুভব করতে পারে এই মুহূর্তে যে শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশে তাকে দিয়ে রাজনীতি করানোর পরিবেশ নেই।
যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য এটা খারাপ খবর। আওয়ামী লীগকে তাহলে প্রস্তুত হতে হবে নতুন নেতৃত্বে সংগঠিত হওয়ার জন্য। আওয়ামী লীগের তৃণমূলের যে ভাষ্য, যে লেখালেখি আমরা ফেসবুকে দেখি, সেই লেখালেখিতে আমার মনে হয় না যে তারা শেখ হাসিনার কোনো বিকল্প খুঁজতে চায়। তারা মনে করে যে আমৃত্যু শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হিসেবে থাকবেন। এটা শেখ হাসিনার তরফ থেকে যতটা, মানে জনগণের তরফ থেকে যতটা না, তার চাইতে বেশি আমার মনে হয় যে শেখ হাসিনার তরফ থেকেই প্রভাবিত হয়েছে। কারণ শেখ হাসিনা ৭৮ বছর বয়সেও তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করেননি আওয়ামী লীগের। বিকল্প নেতৃত্ব তৈরি না করাটা তার রাজনৈতিক অনেক বড় একটা ভুল। তিনি সরকার চালাতে গিয়ে আওয়ামী লীগকে দুর্বল করেছেন। আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে সাংগঠনিকভাবে, এই ব্যাপারটা হয়তো তিনি টের পাননি, কিংবা এই ব্যাপারে তার সচেতনতার হয়তো একটু অভাব ছিল, কিংবা তিনি যাদের উপরে আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, তারা আওয়ামী লীগটাকে পঙ্গু বানিয়ে ছেড়েছে। এই পঙ্গু আওয়ামী লীগকে আবার যদি পুনর্বাসন করতে হয়, আবার যদি সতেজ করতে হয়, তাহলে তার গোড়াতে যে পরিমাণ সার দরকার, যে পরিমাণ পানি দরকার, সেটা তার নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্বে এটা সম্ভব কিনা, এই কনফিউশন তৃণমূলের মধ্যে যেমন রয়েছে, তেমনি আমার মনে হয় শেখ হাসিনার মধ্যেও রয়েছে বলেও ১.৫ বছর পার হলেও এখন পর্যন্ত একজন ভারপ্রাপ্ত নেতা বাছাই করতে তিনি পারেননি, কিংবা সিদ্ধান্ত নিতে পারেননি। আমি জানি না বাস্তবতার কারণে কিনা। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তার অনেক আগেই বিকল্প নেতৃত্ব সিরিয়াল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এই ব্যাপারগুলো তার আগে থেকেই ভাবা উচিত ছিল। কারণ ২০২৪-এর ইলেকশনেই তার হয় আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়া উচিত ছিল, অথবা প্রধানমন্ত্রিত্ব ছাড়া উচিত ছিল। যে কোনো একটা জায়গা না ছাড়লে, এরকম আলোচনা তো ২০১৮ নির্বাচনের পরেই হয়েছে যে তিনি একটা ছাড়বেন, যে কোনো একটা ছেড়ে একজনকে তৈরি করবেন। হয়তো তিনি প্রধানমন্ত্রিত্ব করবেন, আওয়ামী লীগের দায়িত্ব তিনি যদি পরিবারের মধ্যেই রাখতে চান তাহলে জয়কে দেবেন কিংবা পুতুলকে দেবেন এবং তাদেরকে তৈরি করবেন। সেই তৈরি করার আলোচনাটা ছিল, কিন্তু তৈরি করার ব্যাপারটা আমরা দেখিনি। তৈরি করার ব্যাপারটা দেখিনি বলে আওয়ামী লীগ এই মুহূর্তে এসে চরম নেতৃত্ব সংকটে পড়েছে। ব্যাপারটা এরকম হয়েছে যে শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের অবস্থা একেবারে খুবই বাজে রকম হবে। বাস্তবতাও কিন্তু তাই। যদি বাস্তবতা তাই হয় এবং বিদেশি মিত্ররাও যদি ভাবে যে -1 ছাড়া কোনো বিকল্প নেই আওয়ামী লীগের রাজনীতিতে, তাহলে কি আওয়ামী লীগের রাজনীতি নেতৃত্ব সংকটে পড়তে যাচ্ছে? আওয়ামী লীগ যদি শেখ পরিবারের বাইরে নেতৃত্ব দেয়, তাহলে আওয়ামী লীগ কয়েক টুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ পরিবারের মধ্যে যদি রাখতে চায়, জয় কিংবা পুতুলের কোনো বিকল্প নেই। জয় এবং পুতুলের নামে, দুইজনের নামেই বাংলাদেশে মামলা চলছে, অনেকগুলো মামলা রয়েছে। তাহলে কি হবে? এই মামলা মাথায় নিয়ে তারা কি দেশে আসতে পারবে? তারা কি শেখ হাসিনার মতো এতটা সাহসী যে মামলা মাথায় নিয়ে দেশে আসবে, প্রয়োজনে কারাবরণ করবেন, কারাবরণ করে, কারাবরণ না করলে যে বড় নেতা হওয়া যায় না, এই থিওরিটা আবারও প্রতিষ্ঠিত হবে? সেরকম আত্মবিশ্বাস কি তাদের তৈরি হয়েছে, কিংবা তৈরি হওয়ার সুযোগ করে দেয়া হয়েছিল? আমার মনে হয় তৈরি হয়নি। সেই ক্ষেত্রে শেখ পরিবারের বাইরে যদি নেতৃত্ব বাছাই করতে হয়, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে দ্বন্দ্ব তৈরি হবে। যে আওয়ামী লীগ থেকে অনেক বড় বড় নেতা বেরিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগকে ভাঙতে পারেননি শুধুমাত্র একক নেতৃত্বের কারণে, সেটা বোধহয় এখন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা শুধুমাত্র নেতৃত্বকে কেন্দ্র করে। সুতরাং সামনে আওয়ামী লীগের জন্য খুব একটা যে আশার আলো রয়েছে, সেই আশার আলো তারা যেমন মনে করছে যে নির্বাচনের পর বিএনপি সরকার আসার পরে তারা আবার ফিরে আসছে, তারা অনেক বেশি আশাবাদী হচ্ছে, সেরকম আশার আলো আমি অন্তত আমার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে এখন পর্যন্ত দেখছি না। তারা বোধহয় একটু অতি আশা করছে। সেই অতি আশাটা করাটা একটু বোধহয় বোকামি হচ্ছে। তাদের প্রথম উচিত নেতৃত্ব খুঁজে বের করা, এবং নেতৃত্ব শেখ হাসিনা যদি নেতৃত্ব দিতে চানও, তাহলে তিনি ওই নামমাত্র তিনিই সব ঘুঁটি চালালেন, দাবার ঘুঁটি তিনিই চালালেন, কিন্তু একজনকে নেতৃত্ব দিয়ে যেন তিনি নেতৃত্বটা শিখে নিতে পারেন এবং তৈরি হতে পারেন। 2026-এর যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, এরপর 5 বছর যোগ হলে 31-এ নির্বাচন হবে। এই 31-এ নির্বাচন যেন আওয়ামী লীগ
শক্তিশালী আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, সেটা যদি আওয়ামী লীগ চায়, তাহলে এখনই তাদের সময় নেতৃত্বের ব্যাপারটা ফয়সালা করা, নতুবা তাদের সামনে অনেক বড় বিপদ আরও অপেক্ষা করছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।